আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু আগের ঘটনা তো আপনারা জানেনই, মানে এত ভয়ঙ্করভাবে ভূমিকম্প হলো সেটা নিয়ে আমি আপনাদেরকে কি বলবো। এতদিনে কিন্তু ভূমিকম্প হয়েছে, ঘন ঘনই হয়েছে, একটা ভূমিকম্প টের পাই নাই, যেটা সত্যি কথা। আজকেরটা মানে আমার কাছে কেন জানি অনেক ভয় লাগতেছে। আজকে ভূমিকম্পটা হওয়ার পরে একটু আগে, ভূমিকম্প হওয়ার একটু আগেই আমার শ্বশুর আব্বা আর জামাই নামাজটা পড়ে আসছে, অনেকে হয়তো বা রাস্তায় রয়ে গেছে। তো এর মধ্যে ভূমিকম্পটা শুরু হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর আজকে কিন্তু ভূমিকম্পর যেটা কেন্দ্র সেটা কিন্তু খুলনা যশোর ওই সাইডেই হয়েছে, সাতক্ষীরার ওইদিকে। তো বুঝতে পারতেছেন বড় সতীনেরও বাড়ির একদম কাছাকাছি, কিন্তু ও তো এখন খুলনাই আছে। তো এই কারণে আমার ভয় লাগতেছে। এমনিতেই তো কালো জাদু নিয়ে সংসারে কত কত ঝামেলা চলতেছে, তার উপর আবার ভূমিকম্প। আমি কি বলবো, আমি আসলে বলার মতো ভাষা খুঁজে পাই না। এত এত বিপদ যে আসতেছে আমাদের উপর দিয়ে। কালো জাদু নিয়ে আমি 2-3 দিন ধরে ব্লগ করতেছি, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইতেছেন না, উল্টা আমার আরো দোষী বানাই দিচ্ছেন। যাই হোক, আমার কথা আপনাদেরকে বিশ্বাস করার কোনো দরকার নাই। আপনাদের ভাইয়া গতকাল চ্যানেলে একটা ব্লগ আপলোড করছে, একদম কালো জাদু আসলেই বড় সতীনের উপরে করা হয়েছে গাইস, এটা জোর দিয়ে এখন আমি বলতে পারি। আর জামাইও কালকের ব্লগ একদম জোর দিয়ে বলে গেছে যে আসলেই তার বড় বউয়ের উপরে কালো জাদু করা হয়েছে। আর সেটার পিছনে অনেক কারণ আছে গাইস, একদম বিষয়টা না এখন রহস্যময় হয়ে গেছে। তো আপনারা সবাই ব্লগটা দেখে আসবেন, ব্লগটা দেখে আসলে অনেক কিছু জানতে পারবেন যে কে কি কারণে আমাদের 203-এর সংসারটারে যে ভাঙতে চাইতেছে। মানে কি বলবো, মানুষের কি যে স্বার্থ হয় একটা সংসার ভেঙে, আমার আসলে কিছু বলার নেই। আপনারা শুধু ব্লগটা দেখে আসবেন, তাইলে সব কিছু জানতে পারবেন, আমার কথা আর আপনাদের শোনা লাগবে না। আর এটাই আমার কালো জাদু নিয়ে শেষ ভিডিও। আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না, আমি অনেক কথা বলছি। মানে কালো জাদু নিয়ে আমি কথাটা তুললাম, আপনার উল্টা আমার এই দোষী বানাই দিচ্ছেন যে আমি নাকি বড় সতীন আসার কথা বলছে, এই কারণে এখন বদনজর নিয়ে কথা, সরি বদনজর না, কালো জাদু নিয়ে কথা বলতেছি, যাতে বড় সতীনের মা ওরে দিতে না চায় আর বড় সতীন আসতে না চায়, কারণ ওর ফ্যামিলির আমি খারাপ বানাইছি। উল্টা এই জিনিসটা কিন্তু আমি ভালোর জন্যই করছি। আমার কেন জানি হঠাৎ করে মনের মধ্যে একটা আচমকা বাড়ি লাগছিল, তার উপর ও গাইস, আমি যেটা বলতে চাচ্ছিলাম গাইস, আসলে আমার কথা আটকাই যেতেছে, রোজা আছি তো গলা একদম শুকাই আছে, এই কারণে। তো আমারই উল্টা আপনারা দোষী বানাই দিচ্ছেন। কিন্তু আমার কেন জানি হঠাৎ করে মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে আমাদের সাথে এই পর্যন্ত যা যা হইতেছে এই বিষয়গুলো না একদমই স্বাভাবিক না, অস্বাভাবিক লাগতেছে। কারণ মানে 4টা বছর ধরে তো আমরা এত সুন্দরভাবে সংসার করতে পারতাম না যদি আমাদের মনের মধ্যে অন্য কিছু থাকতো, খারাপ কোনো চিন্তা ভাবনা থাকতো। বড় সতীনের হুট করে কেন মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসবে? আবার চিন্তা ভাবনা তো আসছে, কি সব উল্টাপাল্টা যে ভাবনা চিন্তা করে ওইটা একমাত্র ও জানে আর আল্লাহই ভালো জানে কি সব নিয়ে চিন্তা ভাবনা করে সংসারে অশান্তিগুলা শুরু করছে। তার উপর মানে আমারও একটা সমস্যা হইতেছিল জিনের, যে জিনের সমস্যার কারণে এত কিছু। তো অনেকে আমারে কমেন্ট করেন কি যে বড় সতীন তো এখন চলে গেছে, এখন কি আপনারা জিনের সমস্যা হয় না নাকি, ভালোই তো আছেন দেখতেছি। তো আমার জিনের সমস্যা কিন্তু মেনলি রাতের বেলা হয়। আর এইটা নিয়ে যেহেতু সংসারে এত এত ঝামেলা অশান্তি, বড় সতীন বাবার বাড়িতে গেছে তো গেছে, জিনিসটা একদম ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। তা আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, আমি বাঁচি বা মরি, আমার অসুস্থতা নিয়ে কারোর কিছু জানার দরকার নেই, সবাই ভালো থাকুক এটাই আমি চাই, আমার অসুস্থতা কারোর জানার দরকার নেই। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। আর ব্ল্যাক ম্যাজিক করলে কে করতে পারে? বড় সতীন যেহেতু ওর বাবার বাড়িতে চলে গেছে, তারপর বাবার বাড়ি থেকে এত কিছু করতেছে, জামাই তো বললোই ফার্স্টে নাকি বড় সতীন একদম নর্মালি তার সাথে ভালো ছিল, ভালোই গেছে, বলছে যে আমি বেড়াইতে যাই। এরপরে হুট করে বাবার বাড়িতে গিয়ে ওর একদম মুড চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সবকিছু ভেঙে চুরে তারপরে আপনাদেরকে বলছি যে কেন আমার মনে হয়েছে যে বড় সতীনের পরিবার ওর উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। তার উপরেও মানে আপনারা না আমার কথাই বুঝেন না। আমি একটু অগোছালো বললো যেগুলো বলি, ব্লগটা যদি পুরোপুরি দেখেন না তাহলে কিন্তু কথা বুঝতে পারেন। সময় শুধু একটা কথাই বলে আমার কারণে নাকি সংসারে আসতে পারে না। আরে ভাই, জামাই যদি তোমার সংসারে রাখতে চায় আমি কে তোমার সংসার থেকে তাড়াই দেওয়ার? আমার তো এদিকে কোনো মানে জোরই নাই। যাই হোক গাইস, এসব নিয়ে আর কথা না বলি। আজকে ভূমিকম্পের রেশটাই না কোনোভাবে কাটতেছে না, তার উপর আমার আরো বেশি ভয় লাগতেছে যেহেতু খুলনা আজকে ভূমিকম্পের কেন্দ্রস্থলটা, আমার ছেলে আছে ওইদিকে, আল্লাহ জানে কিভাবে কি হয়। মানে একটু যোগাযোগও করতে পারতেছি না, বড় সেদিন যায় একটু কথা বলে সেও কি সব থ্রেট দেয়, ভাল লাগে না। আর
আর আজকে ঘরে না অনেক কাজ, এমনিতে এত সমস্যা, তার উপরে কাজের শেষ নাই। আমার শাশুড়ি মা আজকে বাসায় আসবে, তা আমারে কিন্তু রাতের বেলা ফোন দিয়ে বলে দিলেই হয়তো যে আজকে বেশি বেশি করে ইফতার ভিজাই রাখবা। গতকাল আমি সব কিছু হচ্ছে একটু বেশি বেশি করে করছি, বুটও বেশি করে মানে বাগার দিয়ে রাখছি, তারপর ডালও বেটে রাখছি, আমাদের সুন্দরভাবে চলে যাবে। আর আমি তো ইফতার খাই না, আপনাদের ভাইয়াও খুব অল্প খায়, আমার শ্বশুর আব্বা একটু, ওই যে আমাতুর রহমানকে নিয়ে বসে এই। তো আম্মা এখন এখন বাজে কয়টা, এই যে 3টা বাজে যাইতেছে, কি জানি বেশি করে আজকে ইফতার বানাবা। আমি কিন্তু সবাই আজকে ইফতার দিব, আমি বাসায় আসতেছে, আমি আজকে সবাই ইফতার দিব, ভাড়াটিয়া প্রতিবেশী যারা আছে। পরে এখন আমি তো কিছু বলতেও পারতেছি না, আমার নিজের প্রতি এখন নিজের রাগ লাগতেছে যে রাতের বেলা একটু ফোন দিয়ে বললে আমারে কি হইতো। এখন বুট কি ভিজানো ছাড়া সিদ্ধ হইতে চায় বলেন? এখন আমার কিছু করার নেই, এইভাবে বুটটা সিদ্ধ দিতে হবে। আর ডাল আমি ব্লেন্ড করে ফেলবো, কারণ শক্ত শক্ত থাকবে, এটা হাতে বাটা একদমই সম্ভব না। আমি কি থয়ে যে কি করবো, আমি এখন কোনো রাস্তা পাইতেছি না। আমার শাশুড়ি মা আমার আগে বললে কি হইতো, তার উপর আজকে আমি এত এত কাজ বাকি রেখে দিচ্ছি, আমি যে কেন এইভাবে নিমে নিমে কাজ করতেছি আমি নিজেও বুঝতেছি না। চিয়া সিডস পর্যন্ত ভিজাইনি আপনার ভাইয়ার জন্য, আমার জন্য। এখন চিয়া সিডসগুলো তাড়াতাড়ি করে ভিজাই, আপনাদের ভাইয়ার জন্য খুবই কম করে ভিজাই, কারণ সে আসলে ডায়েট করে না। সে কিসের ডায়েট করবে? চিয়া সিডস খাওয়ার আগে পেঁয়াজি বুট মুড়ি এসব খেয়ে চলে আসে। আর হচ্ছে শরবত বানাবো এখন আমি।